ঢাকার আকাশটা স্কাইলাইন প্রতিদিনই কিন্তু একটু একটু করে বদলে যাচ্ছে। উঁচু উঁচু সব দালান উঠছে, আর এই বদলের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে নতুন নতুন বাণিজ্যিক ভবন। চলুন আজকের এই আলোচনায় ঢাকার এই আকাশ বদলের গল্পটা একটু কাছ থেকে দেখি। এর কারণগুলো কি, আর ভবিষ্যতই বা কোন দিকে যাচ্ছে। জাস্ট এই একটা কথাই ঢাকার বর্তমান আর ভবিষ্যৎটা বলে দেয়। এগুলো তো শুধু ইট সিমেন্টের দালান না, তাই না? এর সাথে জড়িয়ে আছে এই শহরের অর্থনীতি, হাজার হাজার মানুষের কর্মসংস্থান আর আমাদের সবার জীবনযাত্রার মান। কিন্তু প্রশ্নটা হলো, এই যে আকাশ ছোঁয়া উন্নয়ন, এটা কি আমাদের একটা পরিকল্পিত নগরীর দিকে নিয়ে যাচ্ছে, নাকি নতুন কোনো সংকট তৈরি করছে? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আচ্ছা, এখনকার অবস্থা বুঝতে হলে তো একটু পেছনে ফিরে তাকাতেই হয়, তাই না? ঢাকায় বাণিজ্যিক ভবনের এই যে জোয়ার, এটা কিন্তু হুট করে একদিনে আসেনি। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। দেখুন, জার্নিটা কিন্তু বেশ লম্বা। সেই ১৯ শতকে জাহাজ বাড়ি থেকে আজকের দিনের ঝাঁ চকচকে বাণিজ্যিক হাব, বিশেষ করে গত ১-১.৫ দশকে মতিঝিলকে ছাপিয়ে গুলশান যেভাবে উঠে এসেছে, আর এখন তো তেজগাঁও গুলশান সংযোগ সড়ক নতুন বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠছে, এটা ঢাকার অর্থনীতিতে একটা বিরাট পরিবর্তন। একদম সহজ করে বললে, যে বিল্ডিংগুলো থাকার জন্য না, বরং টাকা পয়সা আর কাজ কারবারের জন্য বানানো হয়, ধরুন অফিস, ব্যাংক, শপিং মল, হোটেল, এগুলিই হলো বাণিজ্যিক ভবন। তো আসল প্রশ্ন হলো, হঠাৎ করে কমার্শিয়াল বিল্ডিংয়ের এত ডিমান্ড বাড়ল কেন? ডেভেলপাররাই বা এদিকে এত ঝুঁকছে কেন? এর পেছনে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং কারণ আছে। কারণ কিন্তু একটা না, অনেকগুলো। প্রথমত, সরকার এখন আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সরানোর ব্যাপারে বেশ কড়া। আবার ছোট ছোট নতুন যে কোম্পানিগুলো আসছে, তাদেরও তো নিজেদের একটা অফিস স্পেস দরকার, তাই না? আর এর সাথে যোগ হয়েছে আধুনিক সব সুবিধার চাহিদা, যেমন ভালো পার্কিং, আগুন থেকে বাঁচার ব্যবস্থা আর ২৪ ঘন্টা বিদ্যুৎ, ইন্টারনেট, যা ছাড়া আজকাল ব্যবসাই চলে না। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ঢাকার এই জায়গাগুলো। মতিঝিল তো আগে থেকেই ছিল, কিন্তু এখন খেলাটা হচ্ছে গুলশান, বনানী আর বিশেষ করে তেজগাঁও গুলশান সংযোগ সড়ককে ঘিরে। এখন ঢাকায় এমন সব প্রজেক্ট হচ্ছে যা দেখলে মাথা ঘুরে যাবে। এগুলো শুধু আকারেই বিশাল না, সুযোগ সুবিধার দিক থেকেও একেবারে বিশ্বমানের। বলা যায় এগুলো ঢাকার চেহারাটাই পুরো পাল্টে দেবে। যেমন ধরুন এই টিএ টাওয়ারের কথা। ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা মালিবাগে তৈরি হচ্ছে দেশের প্রথম ৪৫ তলা বাণিজ্যিক ভবন। ভাবা যায় এটা শহরের স্কাইলাইনকে একটা নতুন পরিচয় দেবে। আর এর হাইট কত জানেন? ৫০০ ফুট। তুলনা করলে প্রায় ৫০ তলা একটা আবাসিক বিল্ডিংয়ের সমান। ঢাকার জন্য এটা নিঃসন্দেহে একটা নতুন মাইলফলক। কিন্তু এটা শুধু একটা উঁচু অফিস বিল্ডিং না। চিন্তা করেন, এক বিল্ডিংয়ের মধ্যেই থাকছে হাসপাতাল, হোটেল, সুপার শপ, এমনকি 3D মুভি থিয়েটারও। এটা শুধু একটা কাজের জায়গা না, একটা কমপ্লিট লাইফস্টাইল হাব। আর ঘটনাটা যে শুধু মালিবাগে ঘটছে তাও না, ধানমন্ডির মতো এলাকাতেও দেখুন ২৬ তলার আনোয়ার ল্যান্ডমার্ক কলোজিয়ামের মতো আধুনিক বাণিজ্যিক ভবন তৈরি হচ্ছে। তার এই উন্নয়নটা এখন পুরো শহরেই ছড়িয়ে পড়ছে। কিন্তু সব কিছুরই তো একটা উল্টো পিঠ থাকে, তাই না? এই বিশাল উন্নয়নেরও একটা ডার্ক সাইড আছে। বেশ কিছু সিরিয়াস চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? এত চাহিদা, কিন্তু বেশিরভাগ ডেভেলপাররা এখনও আবাসিক বিল্ডিং বানাতেই বেশি আগ্রহী। কারণটা হয়তো আবাসিক প্রকল্পে টাকাটা তাড়াতাড়ি উঠে আসে, ঝুঁকিও কম। তাই হাতে গোনা মাত্র কয়েকটি কোম্পানি এই খাতে বড় বিনিয়োগ করার সাহস দেখাচ্ছে। আমরা যদি একটু বাইরের দুনিয়ার দিকে তাকাই, তাহলেই পার্থক্যটা চোখে পড়বে। দুবাইয়ের বুর্জ খালিফা বা কুয়ালালামপুরের মারদেকা 118-এর পাশে আমাদের সিটি সেন্টার তো কিছুই না। সত্যি বলতে, বিশ্বমানের আইকনিক স্কাইস্ক্রেপার বানানোর দৌড়ে আমরা এখনও অনেক পিছিয়ে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেফটি। একজন বিশেষজ্ঞের মুখেই শুনুন। আমরা উঁচু বিল্ডিং তো বানাচ্ছি, কিন্তু আগুন লাগলে ১৫ তলার ওপর থেকে মানুষকে বাঁচানোর মতো ক্ষমতা আমাদের ফায়ার সার্ভিসের নেই। এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়। তো এত সব সমস্যার মধ্যে সমাধানটা কি? ঢাকার এই উন্নয়নকে টেকসই করতে হলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কেমন হওয়া উচিত? চলুন এবার কিছু সম্ভাব্য সমাধানের দিকে তাকানো যাক। একটা দারুণ ব্যাপার হলো
গ্রিন বিল্ডিং বা পরিবেশ বান্ধব ভবনের কনসেপ্টটা এখন বেশ জনপ্রিয় হচ্ছে। মানে এখন বিল্ডিংয়ে সোলার প্যানেল লাগানো হচ্ছে, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে, আর প্রচুর খোলা জায়গা রাখা হচ্ছে। এটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক। একজন ডেভেলপারের কথাই শুনুন, তারা এখন শুধু ইটপাথরের জঙ্গল না বানিয়ে আলো বাতাস আর সবুজ পরিবেশ নিয়েও ভাবছে। এটাই প্রমাণ করে যে চিন্তাভাবনায় একটা ভালো পরিবর্তন আসছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো অনেকটা এরকম, একদিকে যেমন নতুন বিনিয়োগ আসছে, চাকরি হচ্ছে, সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, অন্যদিকে যানজট বাড়ছে, পার্কিংয়ের অভাব দেখা দিচ্ছে, আর আবাসিক এলাকাগুলোর ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। এই সমস্যার একটা বড় সমাধান হতে পারে পরিকল্পিত কমার্শিয়াল জোন তৈরি করা। রিহ্যাবের পরিচালকের এই পরামর্শটা খুবই জরুরি। ঢাকার উপর থেকে চাপ কমাতে হলে সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের মতো স্যাটেলাইট শহরগুলোকে আমাদের প্ল্যানের মধ্যে আনতেই হবে। আসলে দিন শেষে কথা একটাই, আমাদের এমন প্ল্যানিং দরকার যা শুধু আজকের সমস্যার সমাধান করবে না, বরং ভবিষ্যৎ নিয়েও ভাববে। সময়ের সাথে পাল্লা দিয়ে নয়, সময়ের থেকে এক ধাপ এগিয়ে থেকে পরিকল্পনা করতে হবে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, ঢাকার ভবিষ্যৎ কি? একটা সুন্দর সাজানো গোছানো বাণিজ্যিক শহর, নাকি আরেকটা অপরিকল্পিত কংক্রিটের জঙ্গল? এই শহরের আকাশ কোন দিকে যাবে, সেই উত্তরটা কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে।